15 বছর ছিলাম প্রোডাকশানের দায়িত্বে। প্রোডাকশানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলাম। এক পর্যায়ে যাইয়া হামদর্দ থেকে আমি আবার ইবনে সিনায় গেছি, ওইখানে কনসালট্যান্ট হিসাবে ছিলাম এবং A to Z ইবনে সিনারও আমার হাতের করা। তো এই ওষুধটা এক এক কোম্পানি এক একভাবে তৈরি করে, কিন্তু আমাদের ফর্মুলারির আলোকে এই দুইটা প্রতিষ্ঠানিক এখনও আছে, যার ধরুন ফর্মুলারির আলোকে আমি কিন্তু আজকে এই ফর্মুলাটা আনছি যে এটা আজকে আমি অন্ততপক্ষে সবাই ফাঁক কিছু অন্ততপক্ষে সবাই যে কোনো প্রতিষ্ঠানে গেলে যাতে সুন্দরভাবে কাজ করতে পারে, নিজেরা বানাইলেও যাতে সুন্দরভাবে বানাইতে পারে, এইটা আমি আপনাদের আজকে আপনাদের কাছে উপস্থাপন করব। তাই এখন ফর্মুলারিতে আমরা যেইভাবে আছে, এই ফর্মুলারিতে আছে এক্সট্রাক্ট ফর্মে, মানে এটাকে জাল দিয়া ইয়ে করা, কিন্তু জাল দিলে কিন্তু স্বচ্ছ হবে না, অস্বচ্ছ হবে, গোলা হবে, মানে ক্লিয়ার দেখা যাবে না। তো এই জন্য কিন্তু সবাই ক্লিয়ারটাই পছন্দ করে, হামদর্দও ক্লিয়ারটাই করে, ইবনে সিনাও ক্লিয়ারটা করে। এই জন্য আমি ওই যেটা ক্লিয়ার কীভাবে রাখা যায় সেটাই সেইভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই আর তো আপনারা লিখতে পারেন, আমি যে ফর্মুলাটা আছেন আপনারা আমি বললে লিখতে পারবেন না? হ্যাঁ, লেখেন আগরুড। আমার কথা কি বুঝতে কি অসুবিধা হচ্ছে না? না না, আখরুট না, আগরুড। আগরুড একটা ওষুধ তৈরি করতে হলে আবার কিন্তু বেডশিট লাগে, কারণ আমরা ব্যাচ সাইজটা প্রথমত এই বি দিয়ে আমি এটাই বুঝালাম, সাইজ 25 লিটার। হ্যাঁ, এটা 25 লিটার একটা। এইগুলা কিন্তু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, মানে এইগুলা আপনি যদি কোনো ওষুধ তৈরি করার সময় এগুলা কিন্তু ভালোভাবে শনাক্ত করতে, আইডেন্টিফাই যদি না করতে পারেন হবে না। আর আইডেন্টিফাই করতে গেলে আপনাকে কিছু আছে যে আপনি চোখে দেখিও আপনি বলতে পারেন, কিছু আছে কেমিক্যাল টেস্ট করা লাগে, মানে কেমিক্যাল, হ্যাঁ কিছু আছে কেমিক্যাল টেস্ট করা লাগে। কেমিক্যাল টেস্ট করে আপনি নিশ্চিত হবে। গাছে কিন্তু কাজ করে না, গাছের মধ্যে যে কেমিক্যাল কম্পোনেন্ট আছে সেটাই কাজ করে। সেটা যদি কোনো পুরোপুরি না থাকে তাহলে আপনি ওষুধের কার্যকারিতা পাবেন না, বেস্ট টু বেস্ট ভেরি করবে। আগরুট 100 গ্রাম, এটা হচ্ছে হ্যাঁ শরবত মিশালি। আমরা সিঙ্কেরা দিব না, আমরা মিশালি, আমরা বইতে যে নাম আছে সেই নামে আমাদের জেনারিক নামটাই আমরা ইউজ করব, তাই না? শরবত মিশালি। ধনিয়া, হ্যাঁ গাজর, তারপরে গাজর, এলাচি, বিট, বড় এলাচি লিখলাম আর কি, আমি টিপি ভাষা লিখলাম না, মানে এটা একটু ইয়ে করে দিলাম আর কি, একটু সহজ করে দিলাম। যেমন আমি কাশনিচ লিখতে পারতাম, লেখি নাই আর কি। সোয়া ধনিয়া যেটা চেনেন এটাই, মানে আর স্থানীয় নাম এটাই লিখছি, গাজর। তারপর এলাচি বিগ, আমি এলাচি কালানো লিখতে পারতাম কিন্তু এলাচি বিগ লিখে রাখছি, এলাচি স্মল। হ্যাঁ গাজর, ধনিয়া 100 গ্রাম। আপনার বাড়িতে যাইয়া আরে বাসায় গিয়া ইয়া করতে পারবেন, ওই যে ফর্মুলারি দেখলেই ওই সব কিছু মিলেই দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই, আরও একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। আমি এখন খালি একটু সংক্ষিপ্ত আকারে করে যাচ্ছি, এজন্য যাতে আপনারা জিনিসটা ক্লিয়ার করতে পারেন আর কি। একটা জিনিস যদি এটাও যদি ঠিকভাবে বানাইতে পারেন একটা, তবুও কোম্পানির জন্য বিরাট হবে, বা বাসায়ও করতে। আপনি বলেন স্যার, একটু ঝামেলা হইতেছে, আপনি বলেন, আমি দূরে রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি লেখেন স্যার। আচ্ছা রাখেন।
না আপনি যান নাগর মুথা। হ্যাঁ না না আপনি যান, আমি লেখি, অসুবিধা নাই অসুবিধা নাই। আমি বলবো সরে ক্লিয়ার করবো, আগে লেখে শেষ করি। লেখি শেষ করবো তো ফর্মুলা তো ইয়া হবে না। কটা হয়েছে? এলাচি স্মল, এলাচি স্মল। হ্যাঁ উপরে ইলেকশন তো সবাই, তাই না? আমরা এটা 25 লিটার তৈরি করবো, 25 লিটারের ফর্মুলাটা রেডি করতেছি। হ্যাঁ ওটা পুরো আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্মল, এটা পুরোটা আনবে না তো, আরও অনেক লম্বা আছে তো। এলাচি বিগ মানে বড় এলাচি, তারপরে হয়েছে নাগর মুথা, তারপরে এলাচি, হ্যাঁ ছোটো এলাচি। তো উপর দিয়ে একটা মুছা যায় না? হ্যাঁ না না ঠিক আছে, লবঙ্গ এই তো। হ্যাঁ আমি ভাবছিলাম যে এটা হয়তো লেখা লাগবে না জটা মানসি, কারণ হচ্ছে কি এটা তো ফর্মুলারিতে আছে। আমি জরমবাগ এইটুকু লেখছেন তো নিচে? লবঙ্গর পরে হয়েছে জরমবাদ, আরে জটা মানসি, তারপরে হয়েছে জরমবাদ দারচিনি, তারপরে লেখেন গোলেশ্বর মানে গোলাপ ফুল আর কি। জটা মানসির পরে হয়েছে জরমবাদ, জরমবাদ যেটা একাঙ্গি বলে, একাঙ্গি বাংলায় একাঙ্গি বললেই আপনাকে ইয়ে করে দেবে। দারচিনি, হ্যাঁ একাঙ্গি লিখতে পারেন আপনি, এটা জরমবাদে একাঙ্গি বলে আপনার স্থানীয় নাম আর কি। তারপরে দারচিনি, গোলাপ ফুল, হ্যাঁ তারপরে হচ্ছে তুলসী, উষ্ণা, দারচিনি, গোলাপ ফুল, দারচিনি প্রসাদ, গোলাপ ফুল, গোলাপ ফুল, তারপর সাদা চন্দন, গোলাপ ফুলের পর সাদা চন্দন, হ্যাঁ সাদা চন্দন, তুলসী, উষ্ণা, উষ্ণা এটা সরি না, তুলসীর পরে উষ্ণা। তারপরে আমরা এটার মধ্যে আমলকি আছে, কিন্তু আমলকি যেহেতু আপনারা জানেন প্রত্যেকটা, কি 100 গ্রাম করে? হ্যাঁ 100 গ্রাম করে। আর খস, খস হয়েছে নিচে বেনামূল বা খস, ওইটা 50 গ্রাম।
এটা খস বা বেনামূল, খস বা বেনামূল, খস, খস বা বেনামূল, হ্যাঁ সরি, এটাও 50 গ্রাম, এটা নড়ে দেখা যায় না। হ্যাঁ, এই হচ্ছে না, এই হচ্ছে আপনার মূল ফর্মুলাটা। এখানে আমরা যেহেতু এটা আরোপ করতেছি, কারণ আমরা এক্সট্রাক্ট নিচ্ছি না, এক্সট্রাক্টে এটার মধ্যে আমলকি আছে, কিন্তু আমলকি আমরা এখানে দিচ্ছি না, এটার পরিবর্তে আমরা খস বা বেনামল দিচ্ছি। কারণ আপনারা তো জানেন গোলাপ ফুলের সন্দল, সাদা সন্দল, এর সঙ্গে তুলসী, তারপরে ওসনা, তারপরে খস বা বেনামল, ঠিক আছে, মানে 15টা। হ্যাঁ, আপনারা ওই যে এই 15টা হচ্ছে আমাদের কি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস। এখন এটা আপনি এই বইটা তো বোধহয় সবার কাছে আছে, তাই না? এই বইটা তো সবাই বোধহয় সংগ্রহ করছেন। না না, ফর্মুলারি না, ইউনানি ওষুধ প্রস্তুত বিজ্ঞান, আপনারা সেকেন্ড ইয়ারেও করছেন। এটার মধ্যে মিসালের ফর্মুলা আছে। আমি কিন্তু আমাদের যে পদ্ধতি, সে পদ্ধতি অনুসারেও কিন্তু এটার মধ্যে উল্লেখ আছে। সেটার মধ্যে মানে আমাদের যে নীতিমালা আছে, সেই নীতিমালা অনুসারে এটার মধ্যে উল্লেখ আছে, বুঝছেন? যেহেতু এটা আমরা একটা ধরন চেঞ্জ করতেছি, আরোপ করতেছি, এই জন্য এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো এইভাবে করতেছে, এটা কিন্তু এখন এস্টাবলিশড একটা ফর্মুলা। এটাকে যদি এইভাবে করেন আপনারা ওই যে ঠিকই ওই যে খাইতে ইয়ার মতোই লাগবে, সিঙ্গারার মতোই লাগবে বা ইয়ার মতোই লাগবে, বুঝছেন? আমি এই জন্য ইয়ে করছি। এখন আসেন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসগুলো সবাই লেখা হয়েছে তো, লেখা হওয়ার এখন আসেন এখানে কিছু এক্সিপিয়েন্ট যোগ করা হয়। কারণ আধুনিক পদ্ধতিতে তৈরি করতে গেলে আপনি যেসব ইন্ডাস্ট্রিগুলো এখন আছে, আপনি তো আর ঘরোয়াভাবে তৈরি করবেন না, আপনি এইটুকু দিয়েও আরও বাইর করে আপনি ঘরে ইয়ে করতে পারেন। এটাতে খালি একটু মিষ্টান্ন দ্রব্য দিলেই হয়ে যাবে, কিন্তু এটাকে আপনার সাধারণ মানুষের কাছে উপযোগী করে অন্যান্য ভিটামিন যেরকম আছে ওই মার্কেটের সাথে তুলনা করতে গেলে আপনাকে ওই প্রসেসে যাইতে হবে, মানে ওই এক্সিপিয়েন্ট দেওয়া লাগবে। এক্সিপিয়েন্টগুলো কিন্তু অনুমোদিত, মানে ড্রাগসের অনুমোদিত মানে করছে। একটা তো আছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, আর কাছে মানে বাংলা হয়েছে যে সক্রিয় উপাদান, আর এক্সিপিয়েন্ট মানে হয়েছে সহকারী উপাদান বা সহযোগী উপাদান। তো সহযোগী উপাদানগুলো কী কী লাগবে সেটারও একটু ইয়ে করে। আমি চাচ্ছি যে এই ফর্মুলাটাও যদি কোনো আমাদের ঠিক হয়, তাহলে একটা জিনিস শিখলেন, আর একটা জিনিস অন্ততপক্ষে যায় করতে পারলেন বিভিন্ন প্রতিষ্ঠানে, এই এসে একটা ইয়ে। এখন আসেন এক্সিপিয়েন্ট, সি আছে, এক্সিপিয়েন্টে প্রথমে আসেন আপনার মিষ্টান্ন দ্রব্য, যেটাকে আমরা সুগার বলি। সুগার না, এগুলো বইতে নাই, সুগারটা আছে। হ্যাঁ, করতেছে সুগার, হ্যাঁ
আরও কিন্তু রয়ে গেছে, এটা কিন্তু তৈরি পদ্ধতি কিন্তু রয়ে গেছে, আমি কিন্তু খালি ফর্মুলার ইয়াগুলো লেখাচ্ছি। জি 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 স্যার। লেখা বোঝা যায় না, মুখে বলেন। হ্যাঁ আপনি লেখা বোঝা যায় না, পিছনে আচ্ছা লেখেন। আচ্ছা ঠিক আছে বলছি। লেখা দেখা যায় না। আচ্ছা আচ্ছা। হ্যালো, সুগার সুগার হচ্ছে 10 লিটার 10 কেজি। 2 নম্বরে সোডিয়াম বেনজোয়েট। হ্যাঁ সোডিয়াম বেনজোয়েট, যেটাকে সংক্ষেপে আপনারা বলেন এসবি। এসবি আছে 200 গ্রাম। হ্যাঁ সাইট্রিক অ্যাসিড 15 হইতে 20 গ্রাম, 15 গ্রাম হইতে আপনি 20 গ্রামের মতো দিতে পারেন আর কি এই 5 লিটারে, যেটাকে আপনারা এমপিএস বলেন, মিথেল ফেরা সোডিয়াম 25 গ্রাম। সাইট্রিক অ্যাসিড 25 গ্রাম। হ্যাঁ না সাইট্রিক অ্যাসিড হচ্ছে 15 গ্রাম। 15। মিথেল ফেরা সোডিয়াম। সাইট্রিক অ্যাসিডের পরে মিথেন। হুম হ্যাঁ মিথেল ফেরা সোডিয়াম, সংক্ষিপ্ত আকারে এমপিএস বলি আর কি আমরা। ওইটা 25 গ্রাম। তাহলে যেটা সিএমসি কেন দিচ্ছি এটা পরে আমি ব্যাখ্যা করতেছি। সিএমসি যেটাকে ওই যে ওষুধটাকে গাঢ় করার জন্য, কারণ হচ্ছে কি আমরা কিন্তু একসময় চিনি দিয়ে কিন্তু এটাকে গাঢ় করা হতো, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান এখন উৎপাদন খরচ কিছুটা কমানোর জন্য এই কাজটা করে, সিএমসি দেওয়া যায়। সিএমসি মানে ওষুধকে গাঢ় করার জন্য ইয়ে করা হয়, এটা একটা লাসা জাতীয় জিনিস আর কি। এমনি কিন্তু পাউডারে এটা কিন্তু গালাইতে আবার ঝামেলা আছে এই আর কি। ঝামেলাটাও আমি পরে বলে দিচ্ছি যাতে আপনারা কষ্ট না হয় আর কি। তারপরে এটার কালার লেমন ইয়েলো, মানে একটু যে ভিটামিনের কালার যেটা ওটা লেমন ইয়েলো কালার 1 গ্রাম। এসেন্স অরেঞ্জ অ্যাকচুয়ালি 5 ml। এসেন্ট মিল্ক 7 ml। ও লেখেন নাই এখনো? সিএমসি টিআর কতটুকু স্যার? সিএমসি আছে 115 গ্রাম। এসেন্স মিল্ক 7 ml, 7 মিলিলিটার আর কি, ml আর কি। স্যার আবার ভুল হলে কিন্তু ওষুধ আর হবে না। তারপরে আরক, এটা আমরা পরে ছবি তুলে গ্রুপে দিয়ে দিলে এটা একদম স্পষ্টভাবে চলে যায়, মানে গ্রুপে তো সবাই আছে, এটা আচ্ছা। ছবি তুলে আমরা ছেড়ে দিই, আচ্ছা তাহলে সবাই জিনিসটা দিয়ে আচ্ছা আচ্ছা অনেকের ভুল হতে পারে, যেমন আমি একটা লিখছি আর একটা মানে মিস হয়ে গেছে। হ্যাঁ এটা হাতে দিয়ে দিলে সবাই ছবি, আমি একটা ছবি তুলে সবাইকে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আমি সবাইকে পাঠিয়ে দিই। আচ্ছা 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 এটা হলে তো আরও ভালো। কারণ হচ্ছে কি এটা সবাই আমি একটু আরও ব্যাখ্যা বিশ্লেষণও করতে পারি। কারণ এখানে যে আমরা যে প্রথম যে ইয়াগুলো লিখছি হার্বসগুলা, এখানে আমরা আরক তৈরি করারও একটা নীতিমালা আছে। কারণ হচ্ছে কি যে কোনো আরক তৈরি করতে গেলে 1:16 অথবা 20। তো 16 হচ্ছে যদি কোনো এখানে আর্দ্র জাতীয় জিনিসও থাকে তাহলে আপনি 1:2 মানে এক কেজি যদি কোনো আপনার টোটাল ইনগ্রেডিয়েন্টস হয় এখানে 16 লিটার পর্যন্ত পানি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে আমাদের ইথিক্স। এখান থেকে আপনি 12 লিটার বাইর করতে পারবেন, 10 হইতে 12 লিটার। তো এখানে আমরা যেসব ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করি একমাত্র গাজর চা সবই শুকনো জিনিস। হ্যাঁ, তো এই জন্য আমরা এখানে 25 হইতে 28 লিটার পর্যন্ত আমরা দিয়ে মানে বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। প্রথমে যে আমরা যে ইনগ্রেডিয়েন্টসগুলো লিখছি এগুলা 8 হইতে
10 ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, ওই পানি কতটুকু? 25 হইতে 28 লিটারের মতো। এখান থেকে আরক বাইর করবেন আপনি 16 হইতে 17 লিটারের মতো। এই হচ্ছে আপনার আরকের ইয়ে আর কি। এটাকে আরকের প্রসেসে বার করতে হবে না ভিজায়া? হ্যাঁ, ভিজাই আরক মেশিনের সাহায্যে আর কি, ডিস্টিলেশন প্লান্টের সাহায্যে বের করতে হবে। কারণ হচ্ছে কি প্রত্যেকটা কোম্পানিয়ে এখন বেশিরভাগই অনেকেই ডিস্টিলেশন প্লান্ট কিনা হয়ে গেছে আর কি। এটা আপনার যে কোনো প্রতিষ্ঠানে যদি কোনো যান আপনারা কাজ করতে গেলে, তখন কিন্তু ওই যদি কোনো না জানে, অনেকেই বলে যে হাকিম সাহেবেরা কিছুই জানে না। এই সমস্যা হয়েছে এইগুলা। এই জন্যে আমি মনে করলাম যে একটা ফর্মুলা যদি কোনো আমরা অন্ততপক্ষে কিছুটা দিতে পারি, তাহলে যে কোনো প্রতিষ্ঠানে যাইয়ে কাজ করতে পারবে। তাহলে আরক আপনি বের করে রাখলেন, তাই না? এটাকে আপনি নাম দিলেন আর কি মিসালি, বা যে প্রতিষ্ঠানের যে ওষুধের নামটা, সেই নামটাই দিলেন। আমরা দিতাম আর কে বিনসিনা বা আর কে সিংকারা করে আমরা করে নিতাম, মানে সিংকারার আরক। যেমন আমি পাকিস্তান হামদর্দে যখন আমরা ট্রেনিংয়ে গেছিলাম 1996 সালে, হ্যাঁ সবাই জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসতেছি, এটা একটু শেষ হোক আর কি, ইয়াটা আমি শেষ করি ইয়ে করবো। তো এখানে তারা যে রু আফজার যে আরক তৈরি করতো, রু আফজাতে আরক ইউজ করে, এই জন্যই কিন্তু এইটা কেউ কিন্তু আর নকল করার ইচ্ছা থাকলেও কিন্তু করতে পারবে না। কারণ যত এসেন্স দেওয়া হোক, যেমন আমরা যে ফর্মুলাটা করছি, যে আরকের যে সেন্টটা আসবে, এই সেন্টটা কিন্তু আপনি অন্য কোনো ওষুধে এরকমভাবে করে আনতে পারবে না। আপনি যতই এসেন্স দেন আর্টিফিশিয়াল, কিন্তু এটা এরকম হবে না এটার মতো আর কি। তো কাজে এটা ইচ্ছা করলেও কেউ কিন্তু নকল করতে পারবে না। এটা একটা স্বাতন্ত্রতা নিয়েই থাকবে। আরও কিছু এমন একটা জিনিস আর কি। তো তারা আরও কিন্তু লাহোরে তারা তৈরি করে, ওই আর কে রুহাবজা নামে আসে। কিন্তু এইখানকার করাচি তারা বলতে পারবে না যে ওইখানে আরবটা কী দিয়ে তৈরি করছে। এইভাবে তারা সিক্রেসি মেনটেন করে আর কি। তো হ্যাঁ, না, সিরাপ এক জিনিস, আরক আরেক জিনিস। কারণ আপনি তো হাকিমি যেহেতু পড়ে আসছেন, আমি ওইদিকে আর যাচ্ছি না এই জন্য। কারণ হচ্ছে কি, আরকের সফটওয়্যার আপনারা দেখেন আরক কীভাবে তৈরি করতে হয়, আর শরবতের সফটওয়্যারও দেখেন শরবত কীভাবে তৈরি করে। শরবত বলতে এটা ইংরেজিতে সিরাপ, মানে এটা গাঢ় হইতে হবে। আর আরক কিন্তু গাঢ় না। আরক হচ্ছে আর যেসব সেন্টেড জিনিসগুলো আছে বা অ্যারোমেটিক জিনিসগুলো আছে, এগুলোর আরক তৈরি করা হয় বিশেষ করে। তা আমাদেরও এইভাবে কিন্তু আমাদের ফর্মুলাগুলো সেইভাবে সন্নিবেশিত করা। যেসব সেন্টেড জিনিসগুলো আছে, এগুলাকে কিন্তু আরকের সফটওয়্যারে নিয়ে গেছে। কারণ অ্যালোপ্যাথিক সায়েন্সে যেরকমভাবে বিভিন্ন শ্রেণী আছে, আমাদেরও সেই ধরনের শ্রেণী আছে। যেমন আরক একটা শ্রেণী, মাজুন একটা শ্রেণী, এথ্রিফল একটা শ্রেণী, তারপরে সিরাপ একটা শ্রেণী। এরকমভাবে আমাদেরও অনেক হুবুব একটা শ্রেণী, সুফুপ একটা শ্রেণী, এরকম। তাদের যেরকমভাবে অ্যান্টিবায়োটিক একটা শ্রেণী, ওই অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক একটা শ্রেণী, এরকমভাবে অ্যালোপ্যাথের নয় আমাদেরও আছে। এক একটা গ্রুপের কিন্তু এক একটা বৈশিষ্ট্য আছে। যেমন এথ্রিফল জাতীয় ওষুধগুলা কিসে কাজ করে? আমরা বেশিরভাগই নাক, কান, গলা এবং মস্তিষ্কের রোগে বেশি ব্যবহার করি। খামিরা জাতীয় ওষুধগুলো আমরা বেশিরভাগই ব্যবহার করি কিসে? হার্ট এবং ব্রেইনের স্টিমুল্যান্ট হিসাবে এবং জানাল টনিক হিসাবে আমরা ব্যবহার করি। এরকম প্রত্যেকটা গ্রুপের কিন্তু এক একটা বৈশিষ্ট্য আছে, এই আর কি। তো যাই হোক, এখানে যে প্রশ্ন আমাদের চেয়ারম্যান সাহেবে, এটা কি শেষ আমরা করতে পারছি লাস্টে দিয়া? এসেন্স মিল্ক পর্যন্ত যে আছে, তারপরে আর থেকে 10 ঘন্টা ভিজের আগে ওই যে আরক বাইর করবেন 16-17। আর লাস্টে যাইয়া যখন আপনারা করবেন, তখন আপনারা ওই যে সুগারের যখন সিরাপটা তৈরি করবেন, সুগারের সাথে আপনার 5 লিটার ডিম ওয়াটার দিয়েও প্রথমে সুগার সিরাপটা তৈরি করবেন। তারপরে আরকটা মিশাবেন, এখানে 16-17 লিটার যে আরক আছে, তখন টোটাল মিলে দেখবেন 25 লিটার মতো হবে, এই আর কি।
এটা আসলে সূত্রটা কি? না, এই ওষুধটা তো আপনাকে রক্ষা করতে হবে। কারণ হচ্ছে কি, সোডিয়াম বেনজোয়েট এবং এমপিএস কেন দেওয়া হয়েছে, এটা ওষুধ প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। কারণ হচ্ছে কি, আমি এটা চিনি দিয়েও করতে পারতাম। কারণ চিনি যদি কোনো আপনার 1:2 অথবা 1:3 দেন, তাহলে এটা প্রিজারভেটিভ হিসেবে থাকবে, এটা নষ্ট হবে না। কিন্তু আপনি যখন বেশি আকারে যাবেন, ধরুন হাজার হাজার পাইল বা লক্ষ লক্ষ পাইল যখন যাবে, তখন কোনো কারণ যদি কোনো ভিজা থাকে, মানে পানি থাকে বোতলের ভিতরে, পানি আর কি যদি থাকে, তাহলে ওষুধটা নষ্ট হয়ে যাবে। তো আপনি এই রিস্কে কেন যাবেন? এখানে কি ন্যাচারাল আপনি যদি কোনো যদি কোনো প্রিজারভেটিভ ন্যাচারাল, তো আমি বললাম যে যদি কোনো আপনি চিনি সেইভাবেই আপনি করতেন। আমাদের বইতে কিন্তু এটাই আছে, সিরাপ তৈরি করার যে সিস্টেম। আপনি যদি কোনো 1 লিটার পানি নির্যাস হয়, এটাতে আপনি 2 কেজি বা 3 কেজি চিনি দিয়ে আপনি সিরাপ তৈরি করবেন, তাহলে 2 বছর আপনার নষ্ট হবে না। কিন্তু আমি উৎপাদন খরচ কিছুটা কমানোর জন্য, কারণ চিনিটা তো দেওয়া হয়েছে ওষুধটাকে রক্ষা করার জন্য বিশেষ করে, আর একটু সুস্বাদু লাগার জন্য, মানে টেস্ট করার জন্য। কিন্তু এত চিনি আমি ব্যবহার না করলেও তো আমার চলে। আমি যদি এখানে প্রিজারভেটিভ সামান্য দিই, এটা অ্যালাউড কিন্তু, হ্যাঁ। তাহলে আর হলো না। তারপরে এসেন্স, যেটা যে এসেন্স বললাম, কারণ সুগন্ধজানের দিল্লিতে একটু খাইতে মানুষের যাতে আকর্ষণটা বাড়ে, এই আর কি। এটাও কিন্তু ন্যাচারালে এসেন্স, মিল্ক বলছি, দুধের আর হচ্ছে কি জানি বলে, অরেঞ্জ, বুঝছেন, এই আর কি। আর ওই যেটা আরেকটা তৈরি করলেন, আরেকটা মিশিয়ে আপনি সিরাপ তৈরি করবেন, এই হচ্ছে টোটালি। তাহলে হলো কি, একসাথে করে ভিজায় রাখা তো আরেকটা হলো, একটা চ্যাপ্টার গেল। এখন আসলেও আপনি যে এক্সিপিয়েন্টগুলো আপনি সুগার দিয়ে সিরাপ করলেন, সিরাপটার মধ্যে যে 10 কেজি চিনির সাথে আপনি 5 লিটার পানি দিয়ে সিরাপটা তৈরি করলেন। সিরাপ তৈরি করে তারপরে আরক মিলালেন এবং অন্য ইয়েগুলো মিলালেন। এসেন্সগুলো কিন্তু সিরাপ ঠান্ডা হওয়ার পরে দেবেন। এসেন্স যদি গরম অবস্থায় দেন, তাহলে এসেন্সে কিছু থাকবে না, এই আর কি। ওই সিরাপও গরম অবস্থায় দিতে, যেহেতু আরক করতেছেন, আরকও আবার কিন্তু গরম অবস্থা দিলে অনেকে তার ইফিকেসি অনেক নষ্ট হয়ে যাবে, এই আর কি। বুঝছেন? জি স্যার। হ্যাঁ, জি। আরবটা যে পানিতে করে রাখার পরে ওটা কি বয়েল হবে নাকি? না না, আরক বয়েল করলে তো কিছু থাকবে না, তাহলে মেশিনে শুধু ভিজায় রাখতে হবে। ভিজিয়ে রাখি, তারপরে আপনি ডিস্টিলেশন প্লান্টে আরক বাইর করতে হবে। ডিস্টিলেশন করে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো এটাই তো আমি বললাম যে 25 লিটার আপনি টোটাল করলেন, আপনি পানি দিলেন 15 হয়েছে কি জানি 25 লিটার, এখান থেকে আরও বাইর করা মানে 16 থেকে 17 লিটারের মতো ডিস্টিলেশনে কি ইনগ্রেডিয়েন্টস আসে? ডিস্টিলেশনে সব আসে? আসে। এটা অ্যারোমেটিক জিনিস, তো যেগুলো আমি ইয়াতে আছে এগুলো সবই অ্যারোমেটিকগুলো সবই আসবে। হ্যাঁ, এখন ক্লিয়ার তো? আচ্ছা, হ্যাঁ, বিষয় হচ্ছে যে মূল উপাদান বা সক্রিয় উপাদানগুলি আমরা 28 লিটার পানিতে ভিজে আরক তৈরি করব। আরক তৈরির পরে যেটা এক্সট্রা থাকবে ওইটা দিয়ে সিরাপ তৈরি করব। না না, ওইটা তো আপনি ফেলে দিবেন। ওইটা আপনার কাজ শেষ, ওইটার কাজ শেষ। এই আরেকটা নিয়ে গেলেন, এটা দিয়েই আপনি সিরাপ বানাবেন আর কি। সিরাপের মধ্যে আপনি এই আরকে আর জাল দেওয়া যাবে না, আরেক সরাসরি আপনি মিলিয়ে ফেলবেন সিরাপের সাথে। হ্যাঁ, ঠান্ডা অবস্থায় ঠান্ডা অবস্থায়। ক্লিয়ার তো? হ্যাঁ, 2-1 বার নষ্ট হবে, নিজে বানালে বাসায় 2-1 বার নষ্ট হবে, পরে ঠিক হয়ে যাবে। লিটারের কথা বলে যদি আমরা কম করে বানাই, ওই রেশিওটা তো ওই রেশিও অনুসারে কমবে, অসুবিধা তো নাই, ওই রেশিও অনুসারে কমবে। বাড়বে। 2.5 লিটার বলেন। সুগারের পরিবর্তে মধু ব্যবহার করা হয়। 5 ভাগ করেন, 5 ভাগ করলেই তো 5 লিটার হয়ে যাবে। স্যার, সুগারের পরিবর্তে মধু কি ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। আপনি মধু ব্যবহার করবেন, আপনার এত পয়সা আপনাকে দিবে কে? হ্যাঁ, এমনি তো টোটালি সুগার দিতে চায় না, ঘন চিনি দিয়ে করে, আর কত রকমের করে, সে তো চিন্তাই করা যায় না। যেহেতু আমরা তো প্রথমেতে আসি বললাম যে আমাদের প্রত্যেকে একটা স্বচ্ছ জায়গায় আসা দরকার, নতুবা কিন্তু আমরা টিকে থাকতে পারবো না।
আচ্ছা, এখানে যে প্রশ্নগুলা করছেন, কিছু কিছু জিনিস তো অবশ্য চলে আসছে। যেমন আছে ভেষজ উপাদান চিহ্নিত করার সময় কোন মানদণ্ড বা বৈশিষ্ট্যগুলো খেয়াল করা উচিত। কারণ একটা ভেষজ উপাদান আপনি দেখতে হবে প্রথমে আপনি সংগ্রহ করার সাথে সাথে তার স্বাদ, গন্ধ, তারপরে তার যে শেপ ঠিক আছে কিনা, তারপরে তার কালার ঠিক আছে কিনা, এগুলো আপনাকে দেখতে হবে। এই বৈশিষ্ট্যগুলো দেখার পরে যখন আপনি দেখবেন যে হ্যাঁ এগুলো ঠিক আছে, আপনি যদি কোনোটা হয় কেমিক্যাল মানে ল্যাবরেটরি টেস্টে পাঠাবেন, এটার মধ্যে যে কেমিক্যাল কম্পোনেন্টগুলো আছে এগুলো ঠিক আছে কিনা এগুলো দেখার জন্য। যেমন সেই মনে করেন যে আপনি দারচিনি ব্যবহার করলেন, এখন দারচিনিতে যদি কোনো আপনার যে মানের আপনি ব্যবহার করতেছেন সেই মানের যদি না হয়, আপনার তো ইয়াতে ল্যাবরেটরিতে আপনার থাকবে, স্ট্যান্ডার্ড স্যাম্পল থাকবে, ওইটার সাথে মিলাই দেখবেন যে হ্যাঁ এটা ঠিক আছে কি না। যদি ওইটা সব কিছু আসে তারপরেও যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি কেমিক্যাল টেস্টে পাঠাবেন। কেমিক্যাল টেস্টে পাঠাই যদি কোনো ওকে হয় তখন আপনি এটা ব্যবহার করবেন। এর আগে ব্যবহার করলে আপনি নির্দিষ্ট পাবেন না, রেজাল্ট পাবেন না। যেমন আছে যে আপনার জাফরান, যে কোনো দামি জিনিস সবচেয়ে বেশি এগুলা নকল হয়। কারণ হচ্ছে কি, জাফরানের অনেকগুলো টেস্ট আছে। জাফরান যদি কোনো আপনার সাধারণ পানিতে আপনার 1 গ্রাম জাফরান নিয়ে ওইখানে যদি কোনো আমরা 50 ml পানি দিয়ে যদি কোনো আপনার না এটা কালার দিবে, একটা কালার আসবে। কিন্তু যদি কোনো আপনার স্ট্রং অ্যালকোহলে দেন এটার কোনো কালার দিবে না। এটা একটা টেস্ট কিন্তু মানে এরকম হ্যাঁ জাফরান এরকম অনেকগুলা টেস্ট আছে যে বিভিন্ন যেসব আমরা হার্বসগুলো ইউজ করি সবগুলাই কিন্তু কেমিক্যাল টেস্ট আছে। আপনারা সেইভাবে কিন্তু এগুলো করবেন। আর কেমিক্যাল টেস্ট যদি না থাকে আপনি চোখে দেখে, তার শেপ দেখে, তার স্বাদ দেখে, মানে স্বাদটা ঠিক আছে কি না, আপনার দারচিনি মুখে দিলে তো বুঝতে পারবেন এটা মিষ্টি লাগে কি না, মানে তার মধ্যে সে তেজ আছে কি না, এটা দেখে আপনাকে করতে হবে। এই হচ্ছে মানে এই জিনিসগুলো খেয়াল করতে হবে আর কি। তারপরে কাঁচামাল উপাদান সংরক্ষণে ভুল হলে তার প্রভাব কী হইতে পারে। কাঁচামাল উপাদান যেমন আছে যে রাউলপিয়া সার্পেন্টিনা, যেটাকে আমরা বলি সর্পগন্ধা বা অস্ট্রল, আমরা যদি কোনো এটা সঠিকভাবে যদি কোনো সংগ্রহ না করতে পারি, এটা কিন্তু 2 হইতে 4 বছরের মধ্যে এটার মধ্যে যে অ্যালকোহলয়েড রিসার্পিন বা অন্যান্য যে আরও আছে অ্যাজমোলিন, যে অ্যালকোহলয়েডগুলো আছে এগুলা কিন্তু 2 হইতে 4 বছরের মধ্যে থাকে, 4 বছরের মধ্যে থাকে। এর পরে যদি কোনো যায় আস্তে আস্তে লেস হইতে থাকে, কমতে থাকে। তো আমরা যদি ওই জাস্ট টাইমে যদি এটা সংগ্রহ না করতে পারি তাহলে তো এটা হবে না। যেমন বেল আছে না, কচি বেলটাই চিন্তা করেন না, আমরা যখন কচি থাকে তখন এটার মধ্যে অ্যাস্টেনজেন্ট পাওয়ার বেশি, তখন ডায়রিয়া ডিসেন্ট্রিতে আমরা ব্যবহার করি। আর যখন এটা পাকে তখন ল্যাক্সেটিভ হিসাবে ব্যবহার করি। কারণ এটা পরিপক্ক হওয়ার সাথে সাথে তার কেমিক্যাল কম্পোনেন্টগুলোও কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন আছে হর্তকি আমরা কচি অবস্থায় আমরা এটাকে ডায়রিয়া ডিসেন্ট্রিতে ব্যবহার করি, মানে এটা অ্যাস্টেনজেন্ট পাওয়ার বেশি থাকে। যখন এটা পরিপক্ক হয় তখন এটা ল্যাক্সেটিভ হিসাবে ব্যবহার করে। এই ধরনের অনেক আছে, আমরা যদি কোনো সময় মতো যদি কোনো ব্যবহার না করি আর সংগ্রহ না করি তাহলে কিন্তু এটার মধ্যে আপনি প্রত্যাশিত রেজাল্ট পাবেন না, ফলাফল পাবেন না। আর সংরক্ষণ যদি কোনো আপনি ভালোভাবে না করেন, আপনি একটা জিনিস যদি কোনো আমরা সংগ্রহ করলেন এটা যদি ভালোভাবে শুকানো না হয়, ভালোভাবে যদি কোনো এটাকে ড্রাই জায়গায় রাখা না হয় তাহলে কয়েকদিন পরে পাঙ্গাস পড়ে যাবে। পাঙ্গাস পড়লে তো এটার সেই পিকিসি আপনার থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো এইসব ব্যাপারেও কিন্তু খুব সতর্কতা অবলম্বন করা দরকার। জি, ওষুধ হ্যাঁ ওষুধ 2 বছর থাকবে। এটা লাইফ, এটা আমরা যেভাবে করছি এটা 2 বছর অনায়াসে থাকবে। তারপরে 2 বছর পরেও থাকবে না যে তা না, কিন্তু 2 বছরে আমার সাধারণত লাইফ দেওয়া হয়, মানে ম্যানুফ্যাকচারিং ডেট অ্যান্ড এক্সপায়ারি ডেট 2 বছরে বেশিরভাগে বিভিন্ন কোম্পানি দিয়ে থাকেন আর সেরকগুলো। স্যার এখানে একটা প্রশ্ন করতে চাই। জি, এই যে কোম্পানি দিয়ে থাকেন, কোম্পানি কই থেকে পাইছে এই আইনটা? কোনটা? বছর পরে এটা কার্যকারিতা চলে যাবে না, আমরা এই পর্যন্ত পাইনি স্যার। কোম্পানি কোথা থেকে এটা আবিষ্কার করলো? না কোম্পানির এটা আবিষ্কার, এটা ড্রাগ যেটা করছে ড্রাগই ড্রাগে না কেন 10 বছর না? কারণ যারা শুনেন না জানতে চাচ্ছিলাম যারা আন্তর্জাতিকভাবে
কতগুলা নিয়ম কানুন এটা কি আছে তো। আন্তর্জাতিক কোনো হ্যাঁ হ্যাঁ চুক্তি আন্তর্জাতিক ইয়া তো। এটা কি না স্যার, আমি যে জিনিসটা জানতে চাচ্ছি আপনার কাছে শিখতে চাচ্ছি সেটা হচ্ছে যে সে যে 2 বছর এটার টাইমটা দিল, হ্যাঁ, হ্যাঁ। কোন মানদণ্ডের দৃষ্টিতে সে 2 বছর টাইমটা দিল, কেন সেটা 5 বছর দিল না? না না 5 বছর তার ব্যবসায়িক পলিসি, হ্যাঁ এটা আমি মনে করি তার ব্যবসায়িক পলিসি। এখন আমাকে স্যার একটু বুঝাই দেন যে কেমিক্যালি জিনিসটা আসলে অ্যাক্টিভিটিসটা 2 বছর পর্যন্ত 100% এফিকেসি থাকে, 2 বছর পরে গেলে গায় সেটা 50% এফিকেসিতে চলে না না আসে। 50 বা এফিকেসি তো কমে। যেমন যে আমরা সুফুপ জাতীয় যেসব জিনিসগুলা মানে পাউডার জাতীয় যেসব জিনিসগুলা আমরা ব্যবহার করি, আমরা এটা 6 মাসের বেশি আমরা কিন্তু রাখতে পারবো। আপনি একটা বইমও যদি কোনো রাখেন 6 মাসের বেশি আপনি রাখতে পারবেন না। 6 মাস পরে আস্তে আস্তে তার এফিকেসি কমতে থাকবে, বুঝছেন? তাহলে আপনি যেসব কেমিক্যাল দিয়ে তারা তৈরি করে ওষুধ, মানে অ্যালোপ্যাথিক বলেন বা আমরা যে তৈরি করতেছি, আমরা যে কোনো একটা ওষুধ তৈরি করলে তার আস্তে আস্তে এফিকেসি কিন্তু কমবে, 2 বছরের পরে আস্তে আস্তে কমতে থাকবে, বাড়বে না তো, এই আর কি। প্লাস্টিকের বোতল আর কাঁচের বোতল, জি জি। প্লাস্টিকের বোতল তো স্যার করে এটা মানে ওষুধের গুণগত মান স্যার কমে নষ্ট হয় না প্লাস্টিকের বোতলে? না কাঁচের বোতল সবচেয়ে ভালো ছিল, কিন্তু কাঁচের বোতলে হয় কি, ধরেন আপনার যার লার্জ স্কেলে যখন আপনি দিবেন, যেমন আমরা যখন হামদর্দে ছিলাম মানে হাজার হাজার পাইল চলে আসতো মার্কেট থেকে, রুয়াবজা বলেন বা সিঙ্কেরা বলেন, ভাঙ্গিয়া একটা বাংলে অন্তত 10টা আরও নষ্ট হয়ে যেত। তো এখন আনুপাতিক হারে কাঁচের বোতলে সবচেয়ে ভালো ওষুধের জন্য, কিন্তু কাঁচের বোতলে এই সমস্যার জন্য এখন সবাই আন্তর্জাতিকভাবে এখন সবাই পেট বোতলে ইউজ করতেছে। যে কাঁচের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এখন কাঁচের বোতল ইন্ডাস্ট্রিগুলো কিন্তু শেষ হয়ে গেছে। কারণ আমরা বেঙ্গল গ্লাসে যাইয়া বসে থাকতাম গ্লাসের জন্য আর ইয়ার জন্য বোতলের জন্য, আমাদেরকে বোতল দিতে পারতো না তারা। তারপরে আমাদের দেশের যে চিনির ফ্যাক্টরিগুলো আছে না, চিনির ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। তারা আমরা যে রুয়াবজার যে আমরা চিনি প্রায় 15 টন বোধ আমরা পারমিট ছিল প্রতি মাসে আসতো, আমরা ইয়ার সোবরা পর্যন্ত পাইতাম, আখের সোবরা। তারপরে তারা কার্বন ফ্রি করতে পারতো না, চিনির যে কার্বন আছে না ছোটো ছোটো মানে কালো কালো এরকম, এই কার্বন ফ্রি করতে পারতো না। আমরা বহুবার বলেছি, তারা শেষ পর্যন্ত আমাদেরকে মানে খুব খারাপ ভাষায় কথাবার্তা বলতো আর কি। কিন্তু এখন যখন বাইরের চিনিগুলো এখন আসছে, কারণ তারা তো কাসাবা এবং আলো দিয়ে করে, এগুলোর মধ্যে কোনো মানে এখন ফ্রেশ চিনি আসলে চিনি কিহর গাছ না না, এগুলা কাসাবা আর সে আলু দিয়েও করে চিনি আর কি, আলু দিয়ে করে আর কি, দুইটা। তো এখন তাহলে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলো, আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এখন কিন্তু মাইর খেয়ে গেছে। এখন আমাদের এখন অনেকে ওই ইয়ার মতো আর কি, সরিষার তেলের মতো অনেকে আলু ভর্তা খাওয়ার জন্য যেরকমভাবে আমাদের দেশের চিনিগুলো অনেকে ইউজ করে আর কি, যে লাল চিনিগুলো দরকার এই আর কি। কিন্তু বিভিন্ন ওষুধ ফ্যাক্টরিতে এখন ওই চিনিগুলোই বেশি ব্যবহার হয়, ওই চিনি ব্যবহার হয়। আবার সুক্রোজ আরেকটা আছে, এটা মানে ওই অ্যালোপ্যাথিক অনেক ওষুধ তৈরি করতে ওটা লাগে, যেমন বাচ্চাদের ওষুধ তৈরি করতে সুক্রোজ দিয়ে তৈরি করতে হয়। হ্যাঁ, ঘনচিনি তো অবশ্যই ক্ষতিকর। এটা আপনি ধরেন চিনি থেকে ধরেন আপনার 300 গুণ 400 গুণ বেশি মিষ্টি, এটা তো ক্ষতিকর না? অবশ্যই ক্ষতিকর। এখন তারপরে 3 নম্বরের প্রশ্ন আছে, প্রসেসকরণ পরিশোধন প্রক্রিয়া কেন গুরুত্বপূর্ণ? আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, কারণ হচ্ছে কি, আমার একটা বই আপনারা অনেকের হাতে গেছে কিনা আমি জানি না, এই যাবৎ 12 খণ্ড হয়েছে আমার বইটা, 4টা বই 12 খণ্ড, প্রায় 2000 পৃষ্ঠার মতো বইটা লেখা হয়েছে। কারণ আমাদের যে তৈরি পদ্ধতি, আমাদের বইপত্র যেইভাবে লেখা, এটা অত্যন্ত ইয়াভাবে লেখা, হালকাভাবে লেখা। কিন্তু আমি যদি একটা জিনিস ভালোভাবে তৈরি না করতে পারি, তাহলে কিন্তু ভালো জিনিস কখনো আসবে না। যেমন আপনি 5 কেজি মাংস 5টা মহিলাকে দেন, একই ধরনের মশলা দেন, এবং বলেন যে পাক করতে, দেখবেন 5টা 5 রকম হবে। কারণ যে ভালোভাবে মনোনিবেশ করছে সেই কিন্তু ভালো করতে পারবে। আর যে বিভিন্ন কিছু নিয়ে চিন্তা ভাবনা করছে আবার এটাও ফাঁকাইছে, কিন্তু তারটা স্বাদ হবে না। তাই ওষুধের বেলায় তো তাই, কারণ ওষুধ তো এমন একটা জিনিস, ওষুধ যখন আপনি বানাইতে যাবেন, যখন ডিসপেন্সিং রুমে যাবেন, তখন কিন্তু সব কিছু কিন্তু আপনাকে বলে যেতে হবে, দুনিয়ার সব কিছু বলে যেতে হবে। কারণ আপনার একটা ওষুধে সব কিছুতে ভুল করলে সারে, কিন্তু ওষুধ তৈরি করতে, এটা একটা বন্ধ করে রাখেন তো, ওষুধ তৈরি করতে ভুল করলে কিন্তু আপনার মানুষের জীবন বিপন্ন হবে এখানে।
কারণ হচ্ছে কি, আপনি ধরেন আপনার লেবেল আছে, কার্টন নাই, ওষুধ যাবে না মার্কেটে। আপনার ক্যাপ আছে, ওই যে ইনসার্ট নাই, ওষুধ যাবে না মার্কেটে। আপনার মনে করেন আগে যে কোনো একটা ওষুধ তৈরি করতে গেলে আপনাকে সব কিছু আগে শিওর করতে হবে যে আপনার সব কিছু আছে কি না। ফ্যাক্টরিতে যান, নিজে তৈরি করেন, সব কিছু আগে দেখতে হবে আছে কি না। আর পাক পবিত্র হইয়া যায় ওষুধে হাত দেবেন, তাহলে আপনার ভালো জিনিস আশা করবেন। কারণ আপনার এটা খাইয়ে আরেকটা লোক সুস্থ হবে, অসুস্থ হবে না। তো কিন্তু আপনাকে সেই ধরনের মাইন্ড থাকতে হবে, অন্য কিছু চিন্তা করা যাবে না। যখন আপনি ওষুধ তৈরি করতে যাবেন, মিক্সিং করতে যাবেন, কোনো কিছু আর চিন্তা করা যাবে না, সব কিছু মানে ভুলে যেতে হবে, তাহলে আপনি ভালো করতে পারবেন। এটা কি শেষ? আচ্ছা, এরপরে কে আছে? যে আরো আর হলো সিরাপ বা শরবত হ্যাঁ, বানানোর প্রক্রিয়া কি একই নাকি ভিন্নতা আছে? ভিন্নতা আছে তো ভাই। ভাই আপনি ওই বইটা পড়িয়েন, ওই বইটার মধ্যে আছে। আমি মনে করছি যে সবাই জানেন, এই জন্য আমি আর ওই দিকে যাই নাই। এটা তো যদি কোনো আপনি সেকেন্ড ইয়ারের কথা এখন যদি এখানে আসি বলেন, তাহলে কেমনে আগাবো আমরা? আপনি আরক কাকে বলে, শরবত কাকে বলে, আরকের কি কি শর্তাবলী, আরক তৈরি করতে গেলে কী কী নীতিমালা অবলম্বন করতে হয়, শরবত তৈরি করতে কী কী নীতিমালা অবলম্বন করতে হয়, ত্রিফল তৈরি করতে কী কী নীতিমালা অবলম্বন করতে হয়, সব কিছু কিন্তু আপনার বইতে লেখা আছে। আপনারা ভালোভাবে এইগুলো পড়বেন। আর যতক্ষণ পর্যন্ত ভালো জিনিস না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত মানুষের সেবা দিতে পারবেন না। এমন রুগী এক সময় আসে আপনার কাছে আসবে না, তবে যে দূর, এখানে কোনো উপকার তো পাই না। তা আমার অবশ্য যে সময়টুকু দিয়েছে, আমার তো সময় শেষ হয়ে গেছে। তা আমি আরও অনেক কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, পারি নাই। ভবিষ্যতে ইনশাল্লাহ এই ধরনের আরও অনুষ্ঠান হলে ইনশাল্লাহ পরবর্তীতে করব, আমরা আলোচনা করব। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে স্যারের কাছে আর কারো প্রশ্ন আছে? 7 নম্বর প্রশ্ন। ঐতিহ্যবাহী পদ্ধতি ও আধুনিক পদ্ধতি সমন্বয় কিভাবে করা যায়? এটাই তো করছিলাম, এই জন্য তো এটা দেখা দিয়েছিলাম। এটা হচ্ছে আধুনিক আধুনিক পদ্ধতি আর ঐতিহ্যবাহী। আর ঐতিহ্যবাহী পদ্ধতির কথা বলছে যে আমার বইতে আছে, লেখা আছে, আপনার ওইভাবে ঐতিহ্যবাহীটা